গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় নিয়ত পরিষ্কার, জানালেন তারেক রহমান। ৩১ দফায় এগিয়ে যাবে বাংলাদেশ, আশা মির্জা ফখরুলের। নির্বাচনের জন্য সংস্কারের অপেক্ষা নয়, বার্তা সিইসি। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে গেজেটের বিষয়ে জানতে ইসিতে বিএনপি নেতা ইশরাক। নতুন বাংলাদেশ গড়তে কাতারকে পাশে চাইলেন ডক্টর ইউনূস। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সব সহায়তার আশ্বাস, অনেক আকাঙ্ক্ষা প্রবাসীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের 2 দিনের ঢাকা সফর স্থগিত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। রবিবার তার ঢাকায় আসার কথা ছিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আগামী 27-28 এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক খুদে বার্তায় জানিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ইসহাক দার বাংলাদেশ সফর করতে পারছেন না। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফর করেন, তখন ইসহাক দারের বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের উত্তরণে কোনো মতপার্থক্য না রাখার আহ্বান জানান তিনি। বলেন, তাদের নিয়ত পরিষ্কার, জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই তা পালন করবেন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের জন্য সবচেয়ে মূল রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর এই 3 জেলায় কর্মশালার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক কিছু বলতে পারেন। তারেক রহমান বলেন, জনগণ বিশ্বাস করে দেশের জন্য ভালো কিছু করতে পারবে বিএনপি। মানুষের এই আস্থা বিশ্বাস অর্জন করতে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। ৩১ দফার যে প্রতিশ্রুতি, বিএনপি তা পূরণে বদ্ধপরিকর। তার প্রমাণ হচ্ছে ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছে বিএনপি। কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, টিভি টকশোতে খুব আলোচনা হয় যেসব বিষয়ে, সেসব বিষয়ে বিএনপি আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, আর অন্যরা এখন দিচ্ছেন। হ্যাঁ, আমাদের লিমিটেশনস আছে। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন লিমিটেশনস আমাদের আছে, ভালো মন্দ সবকিছু আছে। তার ভিতর দিয়ে আমরা চলছি, তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য। মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য। আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু একটি পার্থক্য আছে কিন্তু আমাদের সাথে তাদের। আমাদের উপস্থাপন, সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমরা যখন দিয়েছি, আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি, আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। ওটা আমি আর বলতে চাই না। আমি চাপের মুখে দিয়েছি। যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩১ দফা মুক্তির সনদ, এর মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ৩১ দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে,
বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন করবার। আজকে অনেক সমস্যা আছে, বিশেষ করে ট্রানজিশন টু ডেমোক্রেসির ব্যাপারে, আপনার গণতন্ত্রে যে আমরা ফিরে যাব তার সেই ব্যাপারে আজকে অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছে। কিন্তু একটা ব্যাপার সত্য উপস্থাপিত হয়েছে যে সংস্কার প্রায় সবাই চায়, এবং এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে। দলের নেতাদের উদ্দেশ্য করে কর্মশালা শেষে পরদিন থেকে স্ব ইউনিটে নেতাকর্মীদের নিয়ে বসার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কর্মপন্থা ঠিক করে মানুষের ঘরে ঘরে ৩১ দফাকে পৌঁছে দেবার নির্দেশও দেন তিনি। জনগণ না থাকলে আপনি কিসের নেতা? আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। সকালে নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকায় হালনাগাদের কাজ সহ নির্বাচনের প্রয়োজনীয় কাজ শেষ করেছে কমিশন। সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না ইসি, এমন মন্তব্য করে তিনি বলেন, আগে যেসব সংস্কার প্রয়োজন সেগুলো আগে করবে কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে গেজেটের বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে আগারগাঁওয়ে কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা হয়েছে। গত 15 এপ্রিল আদালতের রায়ের কপি নির্বাচন কমিশনে পৌঁছানো হয়। 10 কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশ করার কথা কমিশনের। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনের পরপরই আদালতে মামলা করেছিলেন তিনি। সবকিছু আইনসিদ্ধভাবেই করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, 180 দিনের মধ্যে মামলার মীমাংসা করার কথা থাকলেও তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের হস্তক্ষেপের কারণে তার দীর্ঘদিন মীমাংসা হয়নি। আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার একটি রায় আমি পেয়েছি। তো সেই রায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কিভাবে সেটিকে কার্যকর করা হবে সেটি আলাপ করার জন্যই আমি আজকে আমাদের মাননীয় সিইসি মহোদয়ের সাথে দেখা করতে এসেছি। যে এখন কেন এত বছর পরে কেন, বা এটা এমন না যে ওয়ান ফাইন মর্নিং 5 তারিখ অগাস্ট 5-এর পরে আমার মনে হয়েছে আমি কোর্টে গিয়ে একটা রায় লিখিয়ে নিয়ে এসেছি। এই মামলাটি কবে করা হয়েছে আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। এখানে একটা টাইম ফ্রেম থাকে যে 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হয় ইলেকশনের ডেটের। সেই 30 দিনের মধ্যেই করা হয়েছিল। এই মামলার নিয়ম হচ্ছে 180 দিনের মধ্যে এটার নিষ্পত্তি করতে হবে। কিন্তু যেহেতু আইনের শাসন ছিল না এবং আমার অপোনেন্ট যে ছিল তাপস, সে সরাসরি কোর্টে হস্তক্ষেপ করত এবং আইনকে প্রভাবিত করত করে সে এই মামলাটিকে বহুবার বাতিল করানোর চেষ্টা করেছে। নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি শুরুকে ইতিবাচক বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারকেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যরা করতে গেলে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য দেশের মানুষ উদ্গ্রীব। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে একমত হয়েছে তা জাতির সামনে প্রকাশ করে সনদ তৈরি করার দাবি জানান আমির খসরু। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন তেমন দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণ করতেই হাসিনার দোসররা আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে বলে মন্তব্য তার। নতুন বাংলাদেশ গঠনে কাতারের কাছে কূটনৈতিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এদিকে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, মুনাফার স্বার্থে নয়, সামাজিক ব্যবসার মধ্য দিয়েই নতুন বিশ্ব গড়া সম্ভব। তরুণদের চাকরির পেছনে ছোটার মানসিকতা বাদ দিয়ে স্বনির্ভরতা, উদ্ভাবনের উৎসাহও দেন অধ্যাপক ইউনূস।
রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার কাতার সফরের তৃতীয় দিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কাতার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ তথা ৩ শূন্যের লক্ষ্য অর্জনের কথা উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। In the conventional business, making money may be happiness. Making other people happy, making the whole world happy is a super happiness. My one idea has changed the world. Everyone has more than one idea to change the world. But you never take that path because it has no market value. Because the market, quote unquote, is created for profit. So we create a new concept. What is the purpose of my life? How do I feel that I have done my duty? I feel complete, that I have a responsibility I have taken care of. That's a system. So these are the 3 zeros that we are talking about, creating a world of 3 zeros. সামাজিক ব্যবসা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সুযোগ সৃষ্টির মাধ্যমে বিশ্বে নতুন এক অর্থনৈতিক ব্যবস্থার কথাও বলেন প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্ভাবনী অন্বেষণের গুরুত্ব উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। I'm saying any employment is a wrong concept. Everybody will be very up in arms. What? Employment is the wrong concept? I said human beings are not born to work for somebody else. That's my position. To take care of ourselves and take care of everybody else in the world. The university's role is to make you aware. Please don't waste yourself. পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল তানির সাথে দেখা করেন। রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের সহযোগিতা চাওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে কাতারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে বাংলাদেশকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী। এরপর কাতারের রাজধানী দোহায় প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রবাসীদের মতামত শোনার সাথে তাদের নানা প্রশ্নের উত্তরও দেন প্রধান উপদেষ্টা। আজকে যেটা করবো আপনাদের কাছ থেকে শোনা, আমার কথা আসলে বলার কথা না, আপনাদের কাছ থেকে শোনেন। এটা আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা, প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে। পরে প্রধান উপদেষ্টার কাতার সফরের কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। রোহিঙ্গা ক্রাইসিস আমাদের জন্য একটা বড় একটা ইস্যু। এটা অনেক দিন ধরে একটা আসলে ডরমান্ট অবস্থায় ছিল, এটা নিয়ে কোনো নাড়াচাড়াই হচ্ছিল, মানুষজন ভুলেই গিয়েছিল যে রোহিঙ্গা ক্রাইসিস একটা ক্রাইসিস আছে। আর সেই জায়গাটা উনি রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন এবং কাতারও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এই বিষয়ে যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। হত্যার উদ্দেশ্যে নয়, বান্ধবীর ডাকে সাড়া দিয়ে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে মামলার প্রধান আসামি মেহরাজ ইসলাম। বিকেলে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম এ তথ্য জানান। পারভেজ হত্যার ঘটনায় সংশ্লিষ্ট 2 ছাত্রী ও বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের ধরতে পারলে পারভেজ হত্যার মূল কারণ জানা যাবে। গতকাল মঙ্গলবার গাইবান্ধা থেকে মেহরাজকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল হোতা মেহরাজ বলেছে, বান্ধবী ফোন করায় বন্ধুবান্ধব নিয়ে পারভেজকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল তার। তবে মারামারির এক পর্যায়ে গুরুতর আহত হন পারভেজ। পরে পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দেয় মেহরাজ। উল্লেখ্য, শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আবারও আশ্বস্ত করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বরং পণ্য রপ্তানিতে পরিবহন ব্যয় দ্রুতই কমে আসবে বলে আশা তার। রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 2 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যবসা বাণিজ্যে দুর্নীতি কমানো ও সহজীকরণ করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবসায়ীরা এর সুফল পেতে শুরু করেছেন। অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সুহাইল কাসিম শক্তিশালী বাজার নেটওয়ার্ক গড়ে তুলতে পরামর্শ দিয়েছেন। এক পণ্যের দিকে আর ফোকাস না রেখে বাংলাদেশের এসএমই খাত গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর।
ভিসি ও প্রো ভিসি অপসারণের পর আনন্দ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। উদ্বেগ জানিয়েছে শিক্ষক সমিতি। আন্দোলনের মুখে ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে নেচে গিয়ে বিজয় মিছিল করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত হলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন জানান, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে অব্যাহতি দেয়া ন্যায় বিচারের পরিপন্থী। তিনি বলেন, শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য আন্দোলন করলেও তারাই এখন অন্ধকার রাজনীতির করাল গ্রাসে নিমজ্জিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অব্যাহতি দেওয়া হয়েছে ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে। শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনুর রশিদকে। গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর মিরপুর এলাকায় দলটির গণসংযোগে অংশ নিয়ে একথা বলেন তিনি। জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানান জামায়াতের আমির। ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জনগণের প্রতি দায়বদ্ধ সরকার। স্বাধীন নির্বাচন কমিশন ও নিরপেক্ষ প্রশাসন গঠনেরও দাবি জানান তিনি। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, দুর্নীতি, বিচারহীনতা ও দলীয়করণ ব্যবস্থা সংস্কার করতে পারলেই কেবল স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে যেভাবে প্রেসিডেন্সিয়াল বিতর্কের যুক্তিতর্ক দেখে নাগরিকরা ভোটের সিদ্ধান্ত নেয়, বাংলাদেশেও তেমন গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার আশা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী দিনে যুক্তিতর্কের মধ্য দিয়ে দেশ পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের রাজপথে নামার মতো পরিস্থিতি যেন আর না হয়, এমন প্রত্যাশা তার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতীয় বিতর্ক উৎসব উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের জোসেফাইড ডিবেটিং ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ গণতন্ত্রের অন্যতম উপাদান। আর সেখানে রাজনৈতিক দলের কর্মপরিকল্পনার যুক্তিতর্ক দেখে মানুষ সিদ্ধান্ত নিতে পারলে প্রার্থীও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন আপনারা কেউ ফলো করেছেন নাকি জানি না। সেখানে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, বিভিন্ন ক্যান্ডিডেটসরা, সেটা ইন্টার পার্টি অথবা যখন সিলেকশন হয়ে যায় প্রাইমারি, তখন মেইন ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু ন্যাশনাল ডিবেট হয়, যেটা টেলিভাইজড হয়। সারা দেশের মানুষ তখন তাদের সেই যুক্তিতর্ক দেখে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে কোন ক্যান্ডিডেটটা তাদের দেশের জন্য বেশি অবদান রাখতে পারবে বা তাদের জন্য ভালো হবে, এবং সেই অনুযায়ী ভোট দেয়। আমরা আশা রাখি যে বাংলাদেশ এই ধরনের একটি ডেমোক্রেসি ইন দ্য ফিউচার উই ওয়ান্ট টু সি, যেখানে আমরা বুদ্ধিভিত্তিক যুক্তিতর্কের মাধ্যমে আমাদের যে রাজনৈতিক যে পলিটিক্যাল যে ওয়ারটা বা যুদ্ধটা বা আমাদের যে পলিটিক্যাল অপোনেন্টদের সাথে সেই ধরনের একটি চর্চা করে আমরা দেশকে পরিচালনা করব। বিতর্ক উৎসবের উদ্বোধক ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক হানাহানি বন্ধ হলেই জুলাই শহীদদের আত্মত্যাগ সফল হবে। যেদিন বাংলাদেশকে আমরা অর্থনৈতিক মুক্তির দিকে আমরা নিয়ে যেতে পারবো, যেদিন আমরা বাংলাদেশকে আমাদের রাজনৈতিক হানাহানি বিবেক ভুলে গিয়ে আমাদের তরুণদেরকে সামনে রেখে আমরা নবীন প্রবীণ মিলে এই বাংলাদেশকে গড়ার স্বপ্ন তৈরি করতে পারবো, সেদিনই আমরা মনে করব আমাদের জুলাই বিপ্লবের যে শহীদ হয়েছেন সেই শহীদদের আত্মা শান্তি পাবে। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর লিও জেমস পেরেরা সহ শিক্ষক, শিক্ষার্থী ও বিতর্কিকরা অনুষ্ঠানে অংশ নেন। বিতর্কে জিতো বা হারো। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। অপহরণের 9 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বিকেলে খাগড়াছড়ি পুলিশ 5 জনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। জনরোষের মুখে অপহরণকারীরা কয়েক দফায় তাদের মুক্তি দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে পাহাড়ি ছাত্র পরিষদ। তবে কোথায় কখন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে বাড়ি ফেরার পথে পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে অপহরণ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লঙ্গি ব্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরাকে। ওই সময় তাদের বহনকারী অটোরিকশা চালককেও অপহরণ করে দুর্বৃত্তরা। খেলার খবর, ফুটবল।
আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের ম্যাচের জন্য প্রায় 18,000 গ্যালারির টিকিট বিক্রি করবে বাফুফে। অনলাইন থেকে টিকিট কিনতে হবে ফুটবল প্রেমীদের। সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। জামাল ভুঁইয়া, তপু বর্মনদের সাথে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ছাড়াও কিউবা মিচেল, কানাডার সামিত সোমের খেলার সম্ভাবনা আছে এই ম্যাচে। সে উপলক্ষে মাঠ পরিদর্শনের পর জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে সভা করে বাফুফে কম্পিটিশন কমিটি। সমর্থকদের মাঠে ফেরাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা জানান কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। ম্যাচের টিকিট বিক্রি করা হবে অনলাইনে। যারা টিকিট কিনতে পারবেন না তাদের জন্য থাকবে খেলা দেখার ব্যবস্থা। এএফসি নির্দেশনা অনুযায়ী সংস্কার কাজ শেষে 22 মের মধ্যেই স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবে বলে আশা বাফুফের। 31 মে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। মাঠে যে কাজ চলছে, মাঠে কাজ চলমান আছে বা ভালো গতিতে চলছে। আমরা মনে করি যে জুনের 10 তারিখ না, আমরা মনে করি মেয়ের 20 তারিখ থেকে 25 তারিখের ভিতরে মাঠ হ্যান্ডওভার মানে ঘাস টাস নিয়ে আমরা পেয়ে যাব খেলার জন্য। টিকিটের বিষয়টা আমরা একটা সাজেশন দিব আমাদের মার্কেটিং কমিটিকে। টিকিটে আমাদের জেনারেল গ্যালারি থাকবে, আমাদের ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 থাকবে, এবং আমাদের যে যে জায়গা যেখানে আমাদের এএফসি রেগুলেশন ফ্যান বসতে পারবে না, ওইটা আমরা ওদেরকে বুঝা দিব যে এই জায়গাগুলিতে ব্লক করে রাখতে হবে। তারপর ওনারা ডিসাইড করবে টিকিটের প্রাইসিং, টিকিটের লঞ্চিং। বাট টিকিটটা আমরা সাজেস্ট করবো অনলাইনে এবছর যেন অনলাইন সিস্টেমে আমরা বিক্রি করতে পারি। ফ্যান্সদেরকে আমরা চাবো সবচেয়ে ভালো একটা গেম দিতে, সবচেয়ে ভালো একটা অ্যাটমসফিয়ার, সবচেয়ে ভালো একটা পরিবেশ দিতে এখানে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় নিয়ত পরিষ্কার, জানালেন তারেক রহমান। 31 দফা এগিয়ে যাবে বাংলাদেশ, আশা মির্জা ফখরুলের। নির্বাচনের জন্য সংস্কারের অপেক্ষা নয়, বার্তা সিইসির। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে গেজেটের বিষয়ে জানতে ইসিকে বিএনপি নেতা ইশরাক। নতুন বাংলাদেশ গড়তে কাতারকে পাশে চাইলেন ডক্টর ইউনূস। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সব সহায়তার আশ্বাস। অনেক আকাঙ্ক্ষা প্রবাসীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট বিষয় দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।